বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব 1 বইটি। আজকে পড়ব এর পঞ্চম পর্ব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাব। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এমিলিয়াদের গেট পেরিয়ে ফুটপাতে দাঁড়াতেই কালো রঙের একটি মরিচকরণ এসে মাহমুদের সামনে দাঁড়ালো। ভেতর থেকে মুখ বাড়ালো আফজাল পাশা। জাফা বন্দর থেকে সারাটা পথ আফজাল পাশা মাহমুদের অনুসরণ করে এসেছে। এ নির্দেশই ছিল তার প্রতি। জাফা বন্দরের যে আস্তানায় আমরা ইতোপূর্বে মাহমুদ ও আফজালকে দেখেছি সেটা আপাতত বন্ধ থাকবে। মাহমুদ গাড়িতে উঠে বসলে গাড়ি ছুটে চলল প্রশস্ত আল-কেনান রোড ধরে দক্ষিণ দিকে। গাড়িতে বসেই মাহমুদ পোশাক পাল্টে নিল। প্রথমেই কথা বলল মাহমুদ। বলল, শেখ জামালকে জানিয়েছ? শেখ জামাল তেল আবিবের 3 নং আস্তানার পরিচালক। এই আস্তানাটি দক্ষিণ তেল আবিবের বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। এই আস্তানাতেই মাহমুদ এখন যাচ্ছে। গাড়ি এবার ডেভিড পার্ক ঘুরে স্যামুয়েল রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। 3 মিনিট চলার পর গাড়ি দক্ষিণ দিকে মোড় নিয়ে সেন্ট সলোমন রোড ধরে ছুটে চলল দক্ষিণ দিকে। সেন্ট সলোমন রোড যেখানে এসে খাড়া পূর্ব দিকে মোড় নিয়েছে, সেই মোড়ের উপর রাস্তার দক্ষিণ পাশে শেখ জামালের আস্তানা, দোতলা বাড়ি। নিচের তলায় ফলের দোকান, উপর তলায় থাকে জামাল। আরও 2টি ঘর পশ্চিম দিকে রয়েছে। এর একটি দৃশ্যত রান্নাঘর আর একটি স্টোর রুম হিসেবে ব্যবহার হয়, কিন্তু রান্নাঘরটি ভ্রাম্যমাণ সাইমুম কর্মীদের অ্যাকোমোডেশন এবং নিচের তলার স্টোর রুমটি অস্ত্রাগার ও ট্রেনিং কক্ষ। স্থানীয় সাইমুম ক্যাডেটদের মধ্যে অস্ত্র বিতরণ করার পর অস্ত্রাগারটির অবশিষ্ট সবকিছু তেল আবিবের মূল ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের কর্মরত সাইমুম ইউনিটগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পর সর্বক্ষেত্রে একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং জরুরি মুহূর্তে নির্দেশ গ্রহণের জন্য যোগাযোগ রক্ষা করা ছাড়া আর আস্তানার সাথে স্বয়ংসম্পূর্ণ সাইমুম ইউনিটগুলোর কোনো রকমের সম্পর্ক নেই। ইসরায়েলের বাসিন্দা আরব মুসলমানদের 97,000 পুরুষ এবং 82,000 মহিলা সাইমুমের জয় নয় মৃত্যু মন্ত্রে দীক্ষিত। এদের নিয়েই গঠিত হয়েছে সাইমুমের হাজার হাজার ইউনিট। বিভিন্ন ঘাঁটি থেকে আস্তানাসমূহের মাধ্যমে এই ইউনিটগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা হয়। ইসরায়েলের এসব আরব বাসিন্দারা ইসরায়েলিদের সাথে মিলেমিশে শান্তিপূর্ণ ও নিরীহ জীবনযাপন করছে, আর সর্বাত্মক অভ্যুত্থানের সেই দিনটির জন্য অতন্দ্র চোখে অপেক্ষা করছে। সর্বাত্মক অভ্যুত্থানের প্রস্তুতির পূর্বে কোনো অপারেশনে ইসরায়েলের আরব বাসিন্দাদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ইসরায়েলের কর্মরত সাইমুমের 10,000 কর্মীর প্রতি এ নির্দেশ রয়েছে যে বিপদ মুহূর্তেও তারা কোনো আরব মুসলমানের সাহায্য কিংবা আশ্রয় প্রার্থনা করবে না। সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ শক্তি ইসরায়েলের আরব মুসলমানদেরকে সকল সন্দেহের ঊর্ধ্বে রাখাই সাইমুম প্রধান আহমদ মুসার লক্ষ্য। সেন্ট সলোমন রোড চলে গেছে সরল রেখার মতো দক্ষিণ দিকে। সামনেই মোড় দেখা যাচ্ছে। আস্তানার দোতলা গৃহটিও চোখে পড়েছে। আস্তানার দ্বিতলের দিকে তাকিয়ে চমকে উঠল মাহমুদ। আফজল পাশাকে তৎক্ষণাৎ গাড়ি থামতে ইঙ্গিত করল সে। আস্তানার দ্বিতলের ঘরটিতে নিকষ বেগুনি রঙের আলো জ্বলছে। সাইমুমের কোড অনুসারে এই আলো বিপদের সংকেত। শেখ জামালের কিছু হয়তো হয়েছে, নয়তো সে অস্বাভাবিক কিছু সন্দেহ করছে। মাহমুদ গাড়ি থেকে নেমে পাশের গলিতে আফজালকে অপেক্ষা করতে বলে ডান পাশের ফুটপাত ধরে এগোলো। গাছের ছায়া ঈষৎ আলো আধারের সৃষ্টি করেছে। মাহমুদের কাছে এটা আশীর্বাদ হয়ে দেখা দিল। সেন্ট সলোমন রোড যেখানে পূর্ব দিকে মোড় নিয়েছে, সেখান থেকে আরেকটি লেন পশ্চিম দিকে চলে গেছে। গলিটির মুখে একধারে প্রকাণ্ড একটি গাছ, নিচে বেশ অন্ধকার। পাতার ফাঁক দিয়ে কোথাও কোথাও চাঁদের আলো নেমে এসেছে অন্ধকারের বুক চিরে। তারই একটি আলোক রেখা একটি গাড়ির উইন্ডশিল্ড মাহমুদের চোখে পড়ল। সে ভালো করে তাকিয়ে দেখতে গেল অন্ধকারের মধ্যে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে। মাহমুদ
হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে এগুলো। পকেট থেকে পেন্সিল টর্চ বের করে নাম্বার প্লেট দিকে তাকিয়ে চমকে উঠল সে। এই যে ইসরায়েলের সিকিউরিটি ব্রাঞ্চ সিনবেথের তেল আবিব শাখার প্রধান মিস্টার চেচিনের গাড়ি। শিকারি বিড়ালের মতো ধীরে ধীরে মাহমুদ গাড়ির সামনের দিকে এগুলো। গাড়িতে কেউ নেই। ওরা কি তাহলে আস্তানার ভেতরে ঢুকেছে? পেন্সিল টর্চটি আর একবার জেলে মাহমুদ গাড়িটি পরীক্ষা করল। সামনের সিটের ওপর সে নোটবুক পেল। তাড়াতাড়ি সে নোটবুকখানা পকেটে পুরে সরে এলো গাড়ির কাছ থেকে। তারপর কি মনে করে সে আবার ফিরে গেল গাড়ির কাছে। তাড়াতাড়ি পকেট থেকে বের করলো ডিম্বাকৃতির একটি বস্তু, টাইম বম। ধীরে ধীরে সেফটি পিন খুলে নিয়ে তা রেখে দিল সামনের সিটের নিচে। তারপর সরে এলো সেখান থেকে। মাহমুদ আফজালের কাছে ফিরে এলো। বলল, সিনবেতের লোক এসেছে। তাদের সংখ্যা 1 থেকে 4-এর বেশি হবে না। গোপনে আস্তানা পরীক্ষা করা ওদের লক্ষ্য হতে পারে। তা যাই হোক, শেখ জামালের চোখে ফাঁকি দিতে পারেনি তারা। সে একাই যথেষ্ট হবে। শেখ জামালের কেশাগ্রহ তারা স্পর্শ করতে পারবে না। সব চিহ্ন মুছে ফেলে সে এক্ষুনি সরে পড়েছে। উপরতলার ঘরে রাখা আলমারির মধ্যে দিয়ে নিচের তলায় ফলের দোকানে নাম্বার সিঁড়ি আছে। ফলের দোকানে বসবার বেদিটি একটি সুড়ঙ্গের মুখে রয়েছে। সে সুড়ঙ্গ দিয়ে আস্তানার গ্যারেজে পৌঁছা যায় এবং সেখান থেকে গাড়ি নিয়ে অথবা পেছনের দরজা দিয়ে যে কোনো মুহূর্তে সরে পড়া যাবে। সুড়ঙ্গে নামবার পর বসবার বেদিটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সুতরাং সিনবেতের পক্ষে তা খুঁজে পাওয়া খুব সহজ হবে না। গাড়িতে উঠে বসতে বসতে মাহমুদ বলল, সিনবেতের মিস্টার চেচিন সাহেবের জন্য ফাঁদ পেতে রেখে গেলাম। খোদা করেন শিকার ধরা পড়বে। বলে আফজলের দিকে চেয়ে মাহমুদ বলল, এবার ঘরে ফিরে যাই, চলো। শেখ জামালকে হয়তো এখানে পাবো না, আমরা ওখানেই পাবো। ইসরায়েল প্রতিটি শহরে ও উল্লেখযোগ্য স্থানে সাইমুমের একটি ঘরে মূল খাঁটি রয়েছে। এখানে ঘর বলতে মাহমুদ তেল আবিবের মূল খাঁটিকেই ইঙ্গিত করেছে। ঘাঁটি ছাড়াও ওই সমস্ত স্থানে রয়েছে কয়েকটি করে আস্তানা। এই আস্তানাগুলির ভূমিকা অ্যাকোমোডেশন ও তথ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ। গাড়ি সেন্ট সলোমন রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল। মাহমুদ গভীর চিন্তায় নিমজ্জিত। ওশেন কিং জাহাজের ঘটনা সিনবেতে খেপা কুকুরের মতো করে তুলেছে। কিন্তু মাহমুদ ভেবে পাচ্ছে না সিনবেত তাদের এই আস্তানার সন্ধান পেল কী করে। তেল আবিবের শহরতলি এলাকা, তাই বলে ঘিঞ্জি বস্তি এলাকা নয়, অভিজাত আবাসিক এলাকা। পরিকল্পনা করে সাজানো ইসরায়েলের অনেক মাথাওয়ালা এবং বৈদেশিক মিশনের বাড়িগুলি এই অঞ্চলেই। মাহমুদের গাড়ি এসে এক বিরাট অট্টালিকার সামনে দাঁড়ালো। কালো পাথরে তৈরি বাড়ির সামনে সাদা মার্বেল পাথরে খোদাই করা। বাড়িটির নাম গ্রিন লজ। বাড়িটির সামনে বিরাট একটি সাইনবোর্ড, দানিয়েল অ্যান্ড কোং। বাড়িটিকে ঘন ছায়াদার নানা গাছ যেন চারিদিক থেকে ঘিরে রেখেছে। মাহমুদ স্থানটি পার হতেই ভিতরে নীল আলো জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। গ্রিন লজের একটি ইতিহাস আছে। ফিলিস্তিন বিভক্ত হবার পূর্বে, অর্থাৎ ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হবার আগে, আহমদ শরীফ নামে একজন আরব মুসলমান এই গ্রিন লজের এবং সংলগ্ন বিস্কুট ফ্যাক্টরির ছিল। 1944 সালে ওলম্যান নামে একজন ইহুদি তার অধীনে বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি নেয়। বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে সে আহমদ শরীফের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয় এবং ফ্যাক্টরির সহকারী কর্মদক্ষ পদে উন্নীত হয়। তারপর হলো 1948 সালের ঝড়ো দিনগুলো। ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করল এবং আরব মুসলমানদেরকে উচ্ছেদের অবাধ অধিকার লাভ করল সাম্রাজ্যবাদীদের কাছ থেকে। বৃদ্ধ আহমদ শরীফ নিহত হলেন। তার 6 ছেলে এবং আত্মীয় স্বজন রাতের অন্ধকারে জর্ডান উপত্যকার দিকে পালিয়ে গেল। কিন্তু আহমদ শরীফের 9 বছরের ছেলে মাহমুদ ছিল সেদিন রোগশয্যার মুমূর্ষ অবস্থায়। ওলম্যান বহু কষ্টে আহমদ শরীফের এই ছেলেকে স্বজাতির হিংস্র গ্রাস থেকে রক্ষা করে। 1948 সালের পর ওলম্যান গ্রিন লজ এবং সন্নিহিত ফ্যাক্টরির মালিক হয়ে যায়। কিন্তু ওলম্যান তার মৃত প্রভুর প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারেননি। সে মাহমুদের ইহুদি নাম দেয় দানিয়েল এবং তার নামেই ফ্যাক্টরির নামকরণ হয় এবং বাড়িটির মালিকানা সত্ত্বেও তার নামেই লিখিত হয়।
মাহমুদ সবার কাছে উলম্যানের পুত্র বলে পরিচিত হলেও প্রকৃত ইতিহাস মাহমুদ জানত। তার পিতার রক্তাক্ত জামা কাপড় এখনও তার বাক্সে সযত্নে রক্ষিত। মৃত্যু পর্যন্ত উলম্যান কখনো মাহমুদকে প্রভাবিত কিংবা তার জীবনকে কোনো দিক থেকে নিয়ন্ত্রিত করতে চায়নি। মাহমুদ ছোটবেলায় ইখওয়ানুল মুসলিমিনের কর্মী তোফাইল বিন আবদুল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করে। কৈশোরে সে মুসলিম যুব আন্দোলনে জড়িয়ে পড়ে। তারপর মজলুম মানুষের মুক্তি আন্দোলনে সাইমুমে যোগদান করে। দানিয়েল অ্যান্ড কোং-এর ভার এখন সে একজন ম্যানেজারের হাতে ছেড়ে দিয়ে সংগঠনের কাজে ঘুরে বেড়ায়। সবাই ধারণা করে ধনী ইহুদির একমাত্র সন্তান এমন একটু ছন্নছাড়া হতে পারে বইকি। মাহমুদের বাড়ি এখন তেল আবিবস্থ সাইমুমের মূল ঘাঁটি। এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও রিসিভার ও ট্রান্সমিটার রয়েছে। বাড়ির পেছনে উঁচু দেয়াল ঘেরা বাগানে রয়েছে তেল আবিব ও সন্নিহিত অঞ্চলের অস্ত্রাগার। অবিবাহিত মাহমুদের বাড়িতে রয়েছে 8 জন মানুষ, এর মধ্যে 3 জন রেডিও ইঞ্জিনিয়ার, 4 জন প্রহরী। এদেরই একজন বাজার ও রান্নাবান্নার কাজ করে থাকে। এরা সকলেই সাইমুমের অভিজ্ঞ কর্মী। রাত 1টা মাহমুদ শোবার জন্য শয্যায় উঠে বসেছে। হঠাৎ তার খেয়াল হলো মিস্টার চেচিনের গাড়ি থেকে পাওয়া ডায়েরির কথা। উঠে গিয়ে পকেট থেকে ডায়েরিটা নিয়ে টেবিলে গিয়ে বসল। ডায়েরিটা খুলতেই একটি ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো। কাগজটি তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরল ফটোস্ট্যাট করা একটি চিঠি। প্রেরক চেয়ারম্যান সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট, আম্মান, জর্ডান। প্রাপক পরিচালক মোসাদ, জেরুজালেম, ইসরায়েল। নিম্ন স্বাক্ষরকারী আপনার অবগতি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী একবিংশ কংগ্রেসের সর্বসম্মত সিদ্ধান্তের অনুলিপি আপনার সমীপে পাঠাইতেছে। সিদ্ধান্ত 1, যেহেতু সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট কার্ল মার্কস নির্দেশিত সমাজবাদে বিশ্বাসী, সেই হেতু এই ফ্রন্ট ইসরায়েল রাষ্ট্রের সাথে ধর্ম সম্প্রদায় ভিত্তিক শত্রুতামূলক সকল আচরণ পরিত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করিতেছে। 2, এই সংযুক্ত ফ্রন্ট জর্ডান, সিরিয়া, ইরাক, মিশর প্রভৃতি দেশের প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী ও সরকারকে প্রধান শত্রু বলিয়া মনে করে এবং এদের বিরুদ্ধে সংগ্রামকেই এই ফ্রন্ট আশু কর্তব্য বলিয়া মনে করিতেছে। 3, এই ফ্রন্ট তাদের সংগ্রামে ইসরায়েল রাষ্ট্রের সাহায্য কামনা করিতেছে। বিনিময়ে এই ফ্রন্ট প্রতিশ্রুতি দান করিতেছে যে এই ফ্রন্ট ইসরায়েল বিরোধী সরকার ও সাইমুমের সম্পর্কে প্রয়োজনীয় সব রকম তথ্য পরিবেশন করিবে। 4, ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ রক্ষার জন্য এই ফ্রন্টের প্রধান জর্জ বাহাসকে ক্ষমতা প্রদান করিতেছে। জর্জ বাহাস চেয়ারম্যান সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট ও ফিলিস্তিন গণতন্ত্রী জনফ্রন্ট। রুদ্ধ নিঃশ্বাসে চিঠি পড়া শেষ করল মাহমুদ। তার দেহের প্রতি অনুপরমাণুতে যেন এক প্রচণ্ড লাভাস্রোত বয়ে গেল। লৌহ হৃদয়ও তার কেঁপে উঠল। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার। কি নিদারুণ বিশ্বাসঘাতকতা! দেশ ও জাতির বুকে কি নিষ্ঠুর ছুরিকাঘাত! ও ওরা মার্কসের অনুসারী অন্যজাত, ইহুদিদের পয়সার দালাল। চোখের কোণ ভিজে উঠতে চাইল মাহমুদের। জর্জ বাহাসদের সুপরিকল্পিত শয়তানের কবলে পড়ে তাদেরই অসংখ্য ভাই তাহলে আত্মঘাতী পথে পা বাড়াল। সাইমুমের তেলাবিবস্থ 3 নং আস্তানার পতন তাহলে ওদের এই বিশ্বাসঘাতকতার পরিণতি। ওরাই তাহলে মোসাদের মাধ্যমে সিনবেদদের লেলিয়ে দিয়েছে। কথাটা মনে হতেই বিদ্যুৎ স্পর্শের মতো চমকে উঠল মাহমুদ। তাহলে তেল আবিবের মতোই সাইমুমের 500টি আস্তানা তো বিপদের সম্মুখীন। বিভিন্ন শহরে অবস্থিত সাইমুমের মূল ঘাঁটিগুলোর সন্ধান জনফ্রন্ট জানে না বটে, কিন্তু প্রতিটি শহরের একটি করে আস্তানার ঠিকানা ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে সম্পাদিত পারস্পরিক চুক্তি মোতাবেক জনফ্রন্টকে জানানো আছে। মাহমুদ তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে চিঠি হাতে করে ছুটল রেডিও রুমের দিকে। ব্যস্ত সমস্ত হয়ে মাহমুদকে ট্রান্সমিটার রুমে ঢুকতে দেখে রেডিও অপারেটর ইবনে রায়হান বলল, জরুরি কোনো কিছু জানাব? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিয়ে মাহমুদ বলল, সব ঠিক আছে তো? হ্যাঁ, উত্তর দিল রায়হান। আর কোনো কথা না বলে মাহমুদ নিজে ট্রান্সমিশন যন্ত্রের পাশে বসে গেল। রায়হান পাশে সহযোগিতা করতে লাগলো।
ট্রান্সমিটারে কাটা ঘুরিয়ে সুইচ টিপে জেরুজালেমের মূল ঘাটের সাথে সংযোগ করল মাহমুদ। 001। মারুফ আল কামাল, হ্যাঁ বলছে। জরুরি জরুরি জরুরি। আমাদের সহযোগী জফ প্রতিষ্ঠান আমাদের প্রতিযোগী কোম্পানির সাথে হাত মিলিয়েছে। জফা কোম্পানির সাথে সম্পর্কিত আমাদের খুচরা বিক্রির দোকানটি বন্ধ করে দিয়ে মালপত্র গোডাউনে ফেরত আনো। আচ্ছা, আর কিছু? না বলে মাহমুদ কট করে লাইন বন্ধ করে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সমিটারে কাটা ঘুরিয়ে সুইচ টিপে ওই একই ধরনের মেসেজ মাসাদা, খান ইউনিস, বিরসিন, হাইফা, আমদোদ, ইমকাফে, শারমাল শেখ, ইলাদ গাজা, নাবলুস প্রভৃতি শহরের ঘাঁটিগুলোতে প্রেরণ করল। তারপর পশ্চিম সিনাইয়ের রাফা, আল আরিস, কুয়ান্তারা, মিতলা গিরিপথ, বীর লাহফান, বাউলেন লিবনি, আবু আখিলা ফিতসানা, বীর গিফ কাফা প্রভৃতি মধ্য সিনাইয়ের খান জামিল, বীর আল নাফে, বীর আমন, বীর কাসেম, বীর সালেম প্রভৃতি পূর্ব সিনাই ও সিনাই পর্বতমালার ওয়াদি গেলাফা, আবু দুজানা, জেবেল উল ফজল, জেবেল কহর প্রভৃতি। জেরুজালেম অঞ্চলে বীর আসির, তেলবায়ত, রামাত রাহেল, আলাতের উত্তর অঞ্চলীয় নেগিভের আউত, সিরটি আল খারগা, আতসান, জেজারিল ভেলির আল ফাসের আর ওবেদি, হারার হুলেহ ভেলির আল খাজাল, আল আলামিন এবং গোলান হাইটের আল কুইনিত্রা ও আল বেনিয়াস ঘাঁটিতে সে মেসেজের প্রথম অংশ পাঠিয়ে দিল। জনবিরল এইসব অঞ্চলের ঘাঁটি কিংবা আস্তানার সন্ধান জনফ্রন্টকে জানানো হয় নাই, কারণ এসব অঞ্চলের কোনো ঘাঁটি বা আস্তানার পতন ঘটলে নতুন করে তা প্রতিষ্ঠা করা এমন অঞ্চলে খুবই কঠিন হবে। খেমে উঠেছে মাহমুদ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। রাত তখন 3:30। ইসরায়েলের সব ঘাঁটিতে সংবাদ পাঠানো শেষ করে ট্রান্সমিটারের কাটা ঘুরিয়ে আম্মানস্থ হেডকোয়ার্টারের সাথে সংযোগ করল মাহমুদ। 1000। হ্যাঁ, কে আপনি? 011। মাহমুদ, আপনি? আবদুল্লাহ আমিন। মেসেজ রেকর্ড করুন বলে মাহমুদ মিস্টার চেচিনের ডায়েরিতে প্রাপ্ত সমস্ত চিঠিটা সাইমুমের বিশেষ করে পাঠিয়ে দিল। কপালের ঘাম মুছে মাহমুদ উঠে দাঁড়ালো। রায়হানের দিকে চেয়ে হেসে বলল মাহমুদ, বিস্মিত হয়েছ রায়হান? ভুলে যাচ্ছ কেন? আবদুল্লাহ বিন ওবাইয়ের জন্ম তো যুগে যুগে হবে বলে মাহমুদ বের হয়ে আইলো ট্রান্সমিশন রুম থেকে। তখন রাত 3:45। মাহমুদ তার ঘরে ফিরে গিয়ে টেবিলে বসলো। মিস্টার চেচিনের ডায়েরিটা আবার মেলে ধরল চোখের সামনে। গভীর রাতের নির্ঘুম প্রহর। মাহমুদ হাত ঘড়ি থেকে ক্ষীণ কম্পন জাগছে। বাতাসের টিক 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 বয়ে চলছে সময়। রাত 3:45। তেল আবিব থেকে মাহমুদের পাঠানো মেসেজের প্রতি চোখ বুলিয়ে থেকে বিদ্যুৎ স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো আহমদ মুসা। মনে হলো কি এক তীব্র বেদনায় তার সারা মুখমণ্ডল নীল হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সে ভাব তার কেটে গেল, আর চোখ দুটি জ্বলে উঠল। মুখমণ্ডল হয়ে উঠল শক্ত। কয়েকবার অস্থিরভাবে পায়চারি করল সে। তারপর দেয়ালে টাঙানো জর্ডানের মানচিত্রের ওপর উত্তর পশ্চিমাঞ্চলের ওপর তার দৃষ্টি স্থির হয়ে দাঁড়াল। জেবেল আল শামস সংযুক্ত জনফ্রন্টের হেডকোয়ার্টার। ওরা আজ এক মিটিংয়ে এসেছে। ভালো হলো, পাওয়া যাবে একসঙ্গে। কিন্তু জর্জ বাহাস নেই, গেছে উত্তর ভিয়েতনাম সফরে। ওর জন্য দণ্ড তোলা রইল। আহমদ মুসা চেয়ারে গিয়ে বসল। বাম পাশের এক সুইচে মৃদু চাপ দিল। কিছুক্ষণ পরে পাশের কক্ষ থেকে আহমদ মুসা সেক্রেটারি আলী বিন সাক্কের এসে হাজির হলো। আহমদ মুসা বলল, জাফর, জুবাইর ও ইউসুফকে তৈরি হতে বলো। জিপ রেডি আছে কিনা দেখো। এহসান সাবরিকে এখনই আমার কাছে আসতে সংবাদ দাও। সাইমুমের অ্যাকশন স্কোয়াডের আম্মানস্থ অধিনায়ক এহসান সাবরি আহমদ মুসার কক্ষে প্রবেশ করল। আহমদ মুসা দাঁড়িয়েছিল। এহসান সাবরিকে বসতে বলে সেও চেয়ারে গিয়ে বসল। আহমদ মুসা এহসানকে জনফ্রন্টের ষড়যন্ত্রের কথা জানিয়ে বলল, আমি জেবেল আল শামসে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে 100 জন মুজাহিদ নিয়ে তুমি এসো। তুমি 50 জন মুজাহিদ নিয়ে বাবুল মাশরেক নিয়ে জেবেল যাবে এবং তালাবের নেতৃত্বে অন্য 50 জন বাবুল শেমাল দিয়ে প্রবেশ করতে বলবে।
বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। এহসান উঠল। এহসান সাবরে বের হয়ে যেতেই আলী বিন শাকের ঘরে ঢুকলো। বলল, সব রেডি জনাব। আহমদ মুসা কোনো কথা না বলে আলীর হাতে একটি চিঠি দিয়ে বলল, মেসেজটি জেবেলে আহমদের হেডকোয়ার্টারে ইবনে সাদের কাছে এখনই পৌঁছে দিবে। বাদশাহ আবুল হিসামের কাছে এই মেসেজ পাঠানো হয়েছে। অন্যান্য সকল আরব রাষ্ট্রপ্রধানের কাছে এই মেসেজ অবিলম্বে পৌঁছাতে হবে। ইবনে সাদ হেডকোয়ার্টারে প্রধান রেডিও বার্তা প্রেরক। জাফর, জুবাইর ও ইউসুফ অপেক্ষা করছিল। আহমদ মুসা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। সাইমুমের নাইট অপারেশন কালো রঙের বিশেষ ইউনিফর্ম তাদের পরিধান। 2টি করে রিভলভার ছাড়া অন্য কোনো অস্ত্র নেই তাদের কাছে। আম্মান থেকে যে মহাসড়ক উত্তর দিকে গেছে সেই সড়ক দিয়ে তীর বেগে ছুটে চলছে আহমদ মুসার গাড়ি। রাতের নিস্তব্ধ প্রহর, জমাট অন্ধকার, চারদিকে চাঁদ নেই, তারার মেলা বসেছে আকাশে। আহমদ মুসা ভাবছে, সাবধান হবার সুযোগ না দিয়েই ওদের কাছে পৌঁছতে হবে। তাই যথাসম্ভব রক্তপাত ও সংঘর্ষ এড়াতে হবে। প্রহরীদেরকে নিঃশঙ্ক করার জন্যই মুসা নিরস্ত্র অবস্থায় এসেছে। আম্মান থেকে 70 মাইল দূরে জেবেল আল শামসের পূর্ব দিকের প্রবেশ মুখ বাবুল মাশরেকের সন্নিকটবর্তী হলো মুসার গাড়ি। গাড়ির হেডলাইটের আলো বাবুল মাশরেকের গিয়ে পড়েছে। স্টেনগান উঁচিয়ে প্রহরীরা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। দ্বিধাহীন গতিতে আহমদ মুসার গাড়ি গিয়ে ওদের সামনে থামালো। গাড়ি থামাতে ওরা দাঁড়ালো চারিদিক থেকে। গাড়ি থেকে ওরা 4 জনই নামলো। আহমদ মুসাকে দেখে জনফ্রন্টের প্রহরীরা পিছিয়ে দাঁড়ালো কয়েক পা। উঁচিয়ে ধরা স্টেনগান নেমে পড়ল তাদের। ঘটনার আকস্মিকতায় ওরা যেন বিহবল। আহমদ মুসা বলল, বাজাজ ডেকেছে, জরুরি কাজ আছে। আব্দুর রহমান বাজাজ সংযুক্ত জনফ্রন্টের সেক্রেটারি জেনারেল। প্রহরীর পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল, তারপর পথ ছেড়ে 2 পাশে সরে দাঁড়ালো। আহমদ মুসার গাড়ি এগিয়ে চলল। পথে আরও 2 জায়গায় দাঁড়াতে হলো, কিন্তু কোনো অসুবিধা হলো না তাদের। প্রহরীরা কোনো সন্দেহই করল না। আহমদ মুসা ভাবল, জনফ্রন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিদের ষড়যন্ত্রের বিষয়ে বোধ হয় এই বেচারাদের পুরোপুরি অবহিতি করা হয়নি, হয়তোবা আদৌ জানানো হয়নি। তাছাড়া কর্তা ব্যক্তিদের রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ণ বুঝে ওঠা এই সরল মুসলিম যুবকদের পক্ষে খুব সহজ নয়। সুতরাং বিষয়টির প্রয়োজনীয় গুরুত্ব সম্পর্কে তারা কিছুটা অবচেতন থাকবে, সেটাই স্বাভাবিক। সর্বোপরি মুক্তিফ্রন্টের সকল অঙ্গদল, এমনকি আরব রাষ্ট্রগুলোর ওপর সাইমুমের আহমদ মুসার প্রভাবের বিষয়ে তারা অবহিত রয়েছে। গাড়ি ছেড়ে দিয়ে আসমান গিরিপথ দিয়ে আহমদ মুসা হেঁটে চলছিল। জেবেল আল শামসের গুহার মুখে একটি চৌকোন পাথুরে বাড়ি। সুদৃঢ় দেয়ালের মাঝখানে ভিতরে প্রবেশের একটি মাত্র পথ। গেটে 2 জন স্টেনগানধারী প্রহরী। আহমদ মুসা ও তার অনুচররা শান্ত প্রসন্ন মুখে সেখানে এসে দাঁড়ালো। দূরে থাকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহরীদ্বয় তাদের পরীক্ষা করছিল। কি ভাবল তারা নিজেদের স্থানে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আহমদ মুসা স্বাভাবিক দ্রুত কণ্ঠে বলল, মিটিং শেষ হয়নি তো? জি না, একজন প্রহরী জবাব দিল। বাজাজ আমাদের ডেকেছেন। একটু অপেক্ষা করতে হবে আপনাদের জনাব, বলে প্রহরীটা দরজার বাম পাশের দেয়ালে রক্ষিত সুইচবোর্ডটি উপরে ঠেলে ধরল। সুইচবোর্ডটি উপরে উঠে গেলে নিচে দেয়ালের সমান্তরাল করে বসিয়ে রাখা একটি কালো বেজের ওপর ক্ষুদ্র একটি সাদা বোতাম দেখা গেল। বোতাম চাপ দিতে ইস্পাতের ভারী দরজাটি নিঃশব্দে খুলে গেল। একজন প্রহরী খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আহমদ মুসা ইউসুফকে একটি সংকেত দিয়ে জাফর ও জুবাইরকে নিয়ে খোলা দরজার পথে ভেতরে ঢুকতে বলল। প্রহরীটি কয়েক পদ এগিয়েছিল মাত্র, পেছনে পদশব্দ শুনে ফিরে তাকালো। কিন্তু ততক্ষণে জুবাইরের রিভলভার তার কপাল লক্ষ্যে উঠে এসেছে। ভয়ে মুখ তার বিবর্ণ হয়ে গেল। জাফর দ্রুত গিয়ে তার নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরল। এদিকে ইউসুফ তার প্রহরীটির কাছ থেকে স্টেনগানটি কেড়ে নিয়ে তাকে ঘুম পাড়িয়েছে জাফরের মতো একই উপায়ে। একটি স্টেনগান নিয়ে ইউসুফকে গেটে থাকতে এবং অপরটি নিয়ে জুবাইর ও জাফরকে আসতে বলে আহমদ মুসা দ্রুত মিটিং রুমের দিকে চলল। সংযুক্ত জনফ্রন্টের সেক্রেটারিয়েট বসেছে মিটিং। প্রবেশের দরজাটি বন্ধ ছিল না, ভেড়ানো ছিল মাত্র। দরজাটি ঠেলে ভিতরে প্রবেশ করল আহমদ মুসা। একটি প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিল ঘিরে বসে আছে 11 জন মানুষ। একটি রিভলভিং চেয়ারে বসে আছে আব্দুর রহমান বাজাজ। তার সামনে বিরাট একটি ফাইল। তার পাশের বড় রিভলভিং চেয়ারে বসে আছে জনফ্রন্টের সহসভাপতি আব্দুল করিম
হাসুনা। জর্জ বাহাসের অনুপস্থিতিতে সেই আজকের মিটিংয়ের সভাপতি। সেক্রেটারি টেবিলটির অন্য পাশে গোল হয়ে বসে আছে সংযুক্ত জনফ্রন্টের কার্যকরী মিটিং কমিটির 9 জন সদস্য। দরজা খোলার শব্দে চোখ ফিরালো তারা দরজার দিকে। আহমদ মুসাকে দরজায় দাঁড়ানো দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল সবাই। তাদের বুদ্ধির ওপর দিয়ে কেন যেন হিম শীতল এক স্রোত বয়ে গেল। কিন্তু আব্দুর রহমান বাজাজ ও আব্দুল করিম দ্রুত সামলে নিল নিজেকে। তারা দুজনেই পকেটে হাত দিয়ে উঠে দাঁড়ালো। আহমদ মুসা হেসে বলল, আব্দুর রহমান, আব্দুল করিম, পকেট থেকে আর হাত বের করো না, লাভ হবে না কোনো। বাইরে মোতায়েন তোমাদের সব লোক ধরা পড়েছে, সব দিক ঘিরে ফেলা হয়েছে তোমাদের এই খাটে। আহমদ মুসার কথাগুলো শান্ত কিন্তু দৃঢ়। হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে তা যেন আঘাত করে। নিরস্ত্র আহমদ মুসার এই কথাগুলো যেন সম্মোহিত করল ওদের। আব্দুর রহমান কিংবা আব্দুল করিম কারোরই হাত পকেট থেকে বের হলো না। মনে হলো আহমদ মুসার কথা আর অবিশ্বাস করেনি। জাফর ও জুবাইর এসে ঘরে ঢুকলো। আহমদ মুসা বলল, জাফর, ওদের অস্ত্র নিয়ে নাও। 5 মিনিটের মধ্যে ওদের সকলকে বাধা হয়ে গেল। আহমদ মুসা এগিয়ে গিয়ে বাজাজের ফাইলটি তুলে নিল। ফাইলের দিকে মুহূর্তকাল তাকিয়ে বলল, সাইমুমের অবস্থানসমূহের তথ্য জোগাড় করছো কার জন্য বাজাজ? তোমার প্রভু ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য? বলে জ্বলন্ত দৃষ্টিতে তাকায় বাজাজের দিকে। তারপর বলল, ইসরায়েলকে যেসব তথ্য সরবরাহ করেছ তার ফাইল কোথায়? বাজাজ কোনো উত্তর দিল না। আহমদ মুসা বলল, সময় নষ্ট করো না বাজাজ, তুমি তো জানো কথা কেমন করে বলাতে হয়, যে পদ্ধতি আমার জানা আছে। এই সময় পূর্ব উত্তর দিক থেকে ভারী মেশিন গানের শব্দ শোনা গেল মাত্র মিনিট 3। তারপর সব নীরব। বাজাজ বলল, টেবিলের ড্রয়ারের তলায় বোতাম আছে, বোতামে চাপ দিলে টেবিলের নিচে মেঝের কিছু অংশ সরে যাবে, সেখানে পাবে একটি আয়রন সেলফ, তাতে সব পাবে। আহমদ মুসার জনফ্রন্টের সদস্য সাবির জামালের দিকে চেয়ে বলল, তুমি বোতামে চাপ দাও। সত্যি টেবিলের নিচে আয়রন শেলফ পাওয়া গেল এবং তাতে পাওয়া গেল এক স্তূপ ফাইল। ফাইলগুলোর হেডিং একবার পরীক্ষা করলো আহমদ মুসা। এহসান সাবরি এ সময় ঘরে প্রবেশ করল। সংবাদ কি এহসান? আহমদ জিজ্ঞাসা করল। ওরা সকলে আত্মসমর্পণ করেছে জনাব, বলল এহসান সাবরি। বেশ, তুমি রক্তক্ষয় এড়াতে পেরেছ? শয়তানরা তো আমাদের মধ্যে আত্মঘাতী সংঘর্ষ লাগিয়ে আমাদের দুর্বল করতে চায়। কিছুক্ষণ হাসল আহমদ মুসা, তারপর বলল, আমরা এদের নিয়ে চলে যাচ্ছি, তুমি গোটা খাঁটির সার্চ করো, ওদের নিয়ে এসো। 11 জন বন্দিকে নিয়ে জাফর, জুবাইর ও ইউসুফ আহমদ মুসার সাথে আম্মানের ঘাঁটিতে ফিরে এলো। আহমদ মুসা তার চেয়ারে এসে বসতেই আলী সাবের এসে জানালো বাদশাহ তার খোঁজ করেছিলেন। আহমদ মুসা তার পাশে সাদা রঙের টেলিফোনটি তুলে নিল। হ্যালো, আহমদ মুসা বলছে। আসসালামু আলাইকুম, আবুল হিসাম বলছে। ওয়ালাইকুম সালাম। জনাব, কি আমার খোঁজ করেছিলেন? জি হ্যাঁ, আপনার পাঠানো মেসেজ পেয়েছে, মারাত্মক সংবাদ। শাহ সৌদ, মিশরের আনোয়ার রশিদ। জি হ্যাঁ, সব আরব রাষ্ট্রপ্রধানদের কাছে মেসেজটি পাঠানোর নির্দেশ ছিল আমার। যাক, আমার ভার লাঘব করেছেন। আচ্ছা, জনফ্রন্ট সম্বন্ধে কি চিন্তা করেছেন? সংযুক্ত জনফ্রন্টের হেডকোয়ার্টার থেকে এইমাত্র এলাম। জর্জ বাহাস ছাড়া জনফ্রন্টের কার্যকরী পরিষদের সবাইকে বন্দী করেছে। তাদের হেডকোয়ার্টারের অন্যান্য লোকজনও ধরা পড়েছে। যথাসম্ভব দ্রুত জনফ্রন্টের লোকদের গ্রেপ্তার করার জন্য সাইমুমের সব ঘাঁটিতে নির্দেশ পাঠিয়েছে। আব্দুর রহমান বাজাজ, আব্দুল করিম, হাসানুর খবর কি? হ্যাঁ, ওরা ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হাতকে আরও শক্তিশালী করুন। দোয়া করুন জনাব, ফিলিস্তিনের মুক্তি যেন আল্লাহ ত্বরান্বিত করেন এবং বিশ্বের মুসলিম মানুষের মুক্তি যেন এটা হয় শুভ পদক্ষেপ। আল্লাহ সহায়, তিনি সর্বশক্তিমান। জনাব, সংযুক্ত আরব কমান্ড এবং নিখিল আরব নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ বৈঠকের কত দূর? সব ঠিকঠাক, তারিখ নির্দিষ্ট করার বাকি আছে। আসছে পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হলে ভালো হয়। দোয়া করুন। রাখি এখন। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। টেলিফোন রেখে রিভলভিং চেয়ারটিতে গা এলিয়ে দিল আহমদ মুসা। ক্লান্তিতে গোটা শরীর ভেঙে আসছে। পূর্বের জানালা দিয়ে আসা স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগছে তার। ঘুমে জড়িয়ে আসতে চাইছে চোখ। হঠাৎ চারদিকের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠ শোনা গেল, আজান।
আম্মানের শাহী মসজিদের উঁচু মিনার থেকে ভেসে আসছে আজান। আজানের মধুর ধ্বনি কেঁপে কেঁপে মিলিয়ে যাচ্ছে নিঃসীম নবমণ্ডলের ইথার কোনায়। মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ। আহমদ মুসার মন মুহূর্ত ছুটে গেল জেরুজালেমের মুসলিম জনপদে। ওরা কি এই ধ্বনি এমনি করে শুনতে পাচ্ছে? মসজিদুল আকসার মিনার থেকে মুয়াজ্জিন কি এই আহ্বান জানাতে পারছে নিরুদ্বেগ চিত্তে? চোখের কোণ ভিজে উঠল আহমদ মুসার। ফিলিস্তিনি মুসলিম ভাইদের মুক্তির সোনালী দিগন্ত আর কত দূর! তেল আবিব, হাইফা, জেরুজালেম, এইলাত, হেব্রন, গাজা প্রভৃতি শহরের মসজিদের মিনার শীর্ষ থেকে কবে মুয়াজ্জিনের এমনই স্বাধীন কণ্ঠ শোনা যাবে? সুবহে সাদেকের স্বর্গীয় স্পর্শে পূর্ব দিগন্ত শুভ্র হয়ে উঠেছে। আহমদ মুসা উঠে দাঁড়ালো অজু করার জন্য।